দেখো তোমাদের মাধ্যমিক পরীক্ষার কথা চিন্তা করে তোমাদের ভূগোলের দেখো যেই সাজেশন তো তোমরা অলরেডি পেয়ে গেছো টোটালি উত্তর সহ। তো আজকে আমি এই মুহূর্তে তোমাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করতে চলেছি, এই ভিডিওতে থাকছে তোমাদের 5 নম্বরে দেখো প্রথম অধ্যায় থেকে। আমি কিন্তু কোনো সেমিস্টার না, কোনো সামিটিভ না, একদম ফাইনাল পরীক্ষার জন্য, ফুল অ্যান্ড ফাইনাল পরীক্ষার জন্য দেখো তোমাদের এখন থেকে। এর আগে কিন্তু তোমাদের 1 নম্বরের মানে শর্ট কোশ্চেন যাবতীয় ভিডিও দিয়েছি, তো মানে 2 নম্বরে ভিডিও দিয়েছি, 3 নম্বরে ভিডিও দিয়েছি, টোটাল উত্তর সহ। আজকে এই মুহূর্তে আমি শুরু করলাম তোমাদের 5 নম্বরের উত্তর সহ। তবে প্রথমেই বলবো প্রথম অধ্যায় থেকে, যেই অধ্যায়টি রয়েছে প্রথম অধ্যায়ের বর্জিত প্রক্রিয়া এবং সৃষ্ট বা গঠিত ভূমিরূপ। এখান থেকে তোমাদের থাকছে কিন্তু মাত্র দুটি প্রশ্ন। তবে কিভাবে লিখবে এবং কোন চিত্রগুলো তোমরা ইউজ করবে বা ব্যবহার করবে, সেই চিত্রগুলো আমি উপস্থাপন করব তোমাদের এই ভিডিওর মাধ্যমে, পয়েন্ট আকারে উত্তর সহ মাত্র দুটি কোশ্চেন। চলো দেখে নেওয়া যাক। দেখো তোমাদের মাধ্যমিক 2026 ভূগোল। আর পিডিএফ কি করে পাবে অবশ্যই আমি বলবো, তবে 5 নম্বরের ফাইনাল পরীক্ষার জন্য একদম, কোনো সামিটিভ নয়, কোনো সেমিস্টার নয়, একদম ফাইনাল। তো সাজেশন উত্তর তোমরা একবার দেখে নাও। টোটাল 5 নম্বরে থাকবে সাজেশন ফিফথ মার্ক। দেখো প্রথম অধ্যায় বর্জিত প্রক্রিয়া ও সৃষ্ট বা গঠিত ভূমিরূপ। এখানে রয়েছে দেখো তোমাদের প্রথম কোয়েশ্চেন রয়েছে ট্রিপল স্টার। এবারে তোমরা 2027 সালে যারা পরীক্ষা দিতে চলছো, আর আর এই 27 সালের জন্যই তো রয়েছে দেখো প্রথম কোয়েশ্চেন, বায়ুর বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্র সহ ব্যাখ্যা করো। পরীক্ষা সবাই 3টি ভূমিরূপ বলতে পারে, এখানে 3টি না দিয়ে শুধু বললো বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো চিত্র সহ আলোচনা করো, এরকমও দিতে পারে। তো দেখো, বায়ুর ক্ষয়কার্যের ফলে আমরা জানি বায়ু দেখো প্রধানত 3 ভাবে ক্ষয় করে। এক হলো অবঘর্ষণ, আর অপসারণ এবং ঘর্ষণ। ঠিক আছে, এই 3টি পদ্ধতিতে কিন্তু বায়ু কি করে, ক্ষয় করে। ঠিক, ক্ষয় করার পর কোন কোন ধরনের ভূভাগ গঠিত করে, মানে গঠন করে। দেখো তোমাদের রয়েছে, প্রথমে আমি বলে দেবো। দেখো, অবঘর্ষণের ফলে কোন কোন ধরনের ভূভাগ গঠন করে, চলো দেখে নেওয়া যাক। দেখো আমি একটু ভিডিওটি মানে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, দেখো তোমাদের জুম করে দিচ্ছি। দেখো প্রথমে আমি বলে দিচ্ছি, দেখো অবঘর্ষণ, অপসরণ ও ঘর্ষণ, এই 3টি পদ্ধতিতে কিন্তু বায়ু কিন্তু ক্ষয়কার্য চালিয়ে যায়। তো প্রথমে আমি বলবো, দেখো অবঘর্ষ, 1 নম্বরে রয়েছে অবঘর্ষ। এই অবঘর্ষ কথার মানে কি বলতো, যখন বায়ু এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যাবে, ঠিক আছে, বা চলাচল করবে, তখন সেই বায়ুর আঘাতে তলদেশে শিলার উপরে আর কি, শিলার উপরে, মানে বায়ুর দ্বারা সরি, বায়ুর দ্বারা কি করে বলতো, যখন বালু বায়ু এবং বালু একসঙ্গে যখন চলাচল করবে, তখন তলদেশে ঘর্ষণ করে যে ক্ষয় হয়, তাকে কিন্তু অবঘর্ষ ক্ষয় বলে। নদীর দ্বারা অবঘর্ষ ক্ষয় হয়, হিমবাহের দ্বারা অবঘর্ষ ক্ষয় হয়। অবঘর্ষ মানে তলদেশের ক্ষয়। ঠিক আছে, তো দেখো অবঘর্ষের ক্ষয়ের ফলে প্রথমেই রয়েছে গৌড় বা গাড়া। ঠিক আছে, এর উৎপত্তি আমাদের জানতে হবে। গৌড়, দেখো মরু অঞ্চলে সাধারণত যখন দেখো বিশেষ করে মরু অঞ্চলে আহ দেখো কোন শিলাখণ্ড থাকে, তখন শিলাখণ্ডের কিন্তু ঊর্ধ্বাংশ, মানে অনেক সময় ঊর্ধ্বাংশ কিন্তু অত বেশি ক্ষয়কার্য করে না। তোমরা কিন্তু এরকম চিত্রও কিন্তু অঙ্কন করতে পারো, এই জাস্ট এরকম। তো ঊর্ধ্বাংশ কঠিন শিলা থাকে, আর বিশেষ করে নিম্নাংশ যখন নরম শিলা থাকে, কোমল শিলা থাকে, তখন বায়ু কি করে, এই নিম্নাংশে, বিশেষ করে ধরো মেনলি 1 মিটার পর্যন্ত বলতে পারো। ঠিক আছে, এই যে নিম্নাংশ কি করে বলতো, বায়ুর আঘাতে এই নরম শিলা ক্ষয় করতে 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 দেখো সরু বানিয়ে ফেলছে, একদম সরু। আর উপরের ভাগটা চওড়া, ব্যাঙের ছাতার মতো দেখতে হয়, একে গোড় বা গাড়া বলা হয়। মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য সুখবর, কম সময়ে বেশি নম্বরের প্রস্তুতি। ভূগোল বিষয়ে সম্পূর্ণ ফাইনাল সাজেশন আনসার পিডিএফ এখনই পাবেন। অধ্যায় ভিত্তিক গুরুত্ব প্রশ্ন উত্তর 1, 2, 3 ও 5 নং সাজেশন এবং বাছাই করা ম্যাপ পয়েন্টিং সবকিছু একসঙ্গে। সহজ ভাষায় তৈরি এই নোটস তোমার পরীক্ষাকে করবে আরো শক্তিশালী। মূল্য মাত্র 105 টাকা। পিডিএফ সংগ্রহ করতে এখনই যোগাযোগ করো। শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব সেরে নাও। টার্গেট একাডেমির ফোন নাম্বার দেওয়া হলো। ঠিক আছে, তো দেখো বৈশিষ্ট্যগুলি রয়েছে, আমি বলে দিচ্ছি। দেখো প্রথম বৈশিষ্ট্য, এগুলি দেখতে অনেকটা ব্যাঙের ছাতার মতো বলে এগুলোকে মাশরুম রক বলা হয়। সেকেন্ড রয়েছে বৈশিষ্ট্য, মরুভূমির মাঝে মাঝে অবশিষ্ট টিলাগুলি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সাহারা মরুভূমিতে এই ধরনের গৌর আকৃতির অনেক ভূমিরূপ দেখা যায়। তো এখানে থাকবে কিন্তু কোমল শিলা, দেখো লিখে দিয়েছি। তোমরা যারা এই পিডিএফ নেবে, তোমরা তো অবশ্যই পাবে চিত্র সহ। এরপরে রয়েছে দেখো তোমাদের জিউগেন বা যুগেন, অবঘর্ষের ফলে যুগেনের উৎপত্তি। দেখো অনেক সময় মরু অঞ্চলে কি হয় বলতো, এই যে অনুভূমিক ভাবে, এটা অনুভূমিক, ঠিক আছে, অনুভূমিক ভাবে অনেক অনেক সময় কঠিন শিলা এবং মানে কোমল শিলা থাকে।
দেখো অনুভূমিকভাবে অনেক সময় কঠিন এবং কোমল শিলা থাকে। তো দেখো এই যে কঠিন শিলা কি করেছে বলতো, কঠিন শিলা কিন্তু ক্ষয় করতে পারেনি, কঠিন শিলা ক্ষয় করতে পারেনি কালো কালো, আর নরম শিলাকে দেখো বেশি করে ক্ষয় করে দিচ্ছে। ঠিক আছে, এর ফলে যে ভূভাগ তৈরি করে তাকে জিউগেন বা জুগেন বলা হয়। বোঝা গেল? এই দেখো মরুভূমির যে সমস্ত অঞ্চলে আড়াআড়ি ভাবে কিংবা অনুভূমিক ভাবে ওপরের স্তরের ফাটল যুক্ত শিলা, কঠিন শিলা, এবং নিচে দেখো রয়েছে কোমল শিলা, উপরে কঠিন শিলা নিচে কোমল শিলা, উপরে কঠিন শিলা নিচে কোমল শিলা, এইভাবে যখন ধাপে ধাপে অবস্থান করে এবং সেখানে বায়ুর কার্যের ফলে কোমল শিলা ক্ষয় ক্ষয় করে, মানে বেশি ক্ষয় করে, আর অন্যদিকে কঠিন শিলা কিন্তু কম ক্ষয় করে, ফলে উপরের ভাগটা কি হয় বলতো, চ্যাপ্টা। দেখো উপরের ভাগটা চ্যাপ্টা, মানে শীর্ষদের চ্যাপ্টা। আর চ্যাপ্টা এই ধরনের ভূভাগকে বলা হয় কি, কিন্তু কি বলতো, জিউগেন বা জুগেন। ঠিক আছে, বৈশিষ্ট্য দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। এরপরে রয়েছে ইয়ারদাং। ইয়ারদাং কি বলতো, ইয়ারদাং আগেরটি ছিল অনুভূমিক শিলা, কঠিন এবং কোমল অনুভূমিক শিলা। আর ইয়ারদাং, ইয়ারদাং কথার অর্থ হলো উলম্বভাবে। দেখো কঠিন এবং কোমল শিলা উলম্বভাবে, এই দেখো উলম্বভাবে কথাটি আসবে, খাড়াখাড়ি বা উলম্বভাবে। এই যে খাড়াখাড়ি বা উলম্বভাবে কঠিন এবং কোমল শিলা, এটি ধরো কঠিন শিলা, এটি এটি কঠিন শিলা, এটি কঠিন শিলা, এটি কঠিন শিলা, মাঝখানে রয়েছে মানে কোমল শিলা। তো যখন এই কঠিন শিলা অপেক্ষা কোমল শিলা ক্ষয় করবে, দেখো এই যে কোমল শিলা বেশি ক্ষয় করছে, চিত্রের দিকে তাকাও, কোমল শিলা বেশি ক্ষয় করছে, ক্ষয় করতে 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 দেখো মানে এটি কিন্তু অবঘর্ষের ফলেই ক্ষয় হয়। আর এই অবঘর্ষের ফলে কি হয় বলতো, এই কঠিন মানে কোমল শিলা বেশি ক্ষয় করে, আর পার্শ্ববর্তী অঞ্চলে দেখো পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু কঠিন শিলা অবস্থান করে এবং খাড়া ভাবে, দেখো খাড়া ভাবে কিন্তু দাঁড়িয়ে আছে, এই যে খাড়া ভাবে দাঁড়িয়ে আছে, একে বলা হয় ইয়ারদাং। ঠিক আছে, ইয়ারদাং এর বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে দেখো বৈশিষ্ট্য, ইয়ারদাং এর গড় উচ্চতা 6 মিটার, আর এদের প্রস্থ রয়েছে 4 থেকে 40 মিটার। ইয়ারদাংকে দেখতে অনেকটা মোরগের ঝুড়ির মতো, এই যে মোরগ রয়েছে দেখো, মোরগের ঝুঁটি থাকে যে ঝুঁটি, ঠিক আছে, মোরগের ঝুঁটির মতো কিন্তু অনেকটা দেখতে হয়। দেখবে তোমরা মোরগের ঝুঁটি রয়েছে, আমি এরকম এঁকে দিচ্ছি দেখো, মোরগের কিন্তু এরকম ঝুঁটি রয়েছে, এরকম ঝুঁটির মতো কিন্তু দেখতে হয়। ঠিক আছে, একে কিন্তু ক্লক কম রিজ বলা হয়। এদের শীর্ষদেশ সূচালো হয়, এদের শীর্ষদেশ রয়েছে, এই দেখো শীর্ষদেশ, এই যে শীর্ষদেশ, এদের শীর্ষদেশ কিন্তু সূচালো হয়। ওকে, সৌদি আরবে দেখো আরব মরুভূমি অঞ্চলে এই ধরনের ভূভাগ দেখা যায়। তো রয়ে হলো এটি, এটি মাথায় রাখবে, উলম্ব ভূপৃষ্ঠে উলম্বভাবে অবস্থান করে কঠিন এবং কোমল শিলা। এই যে কঠিন শিলা রয়েছে দেখো সূচালো থাকবে, আর কোমল শিলা নিচু হয়ে যাবে, ক্ষয় করতে করতে নিচু হয়ে যাবে, ক্ষয় করতে করতে নিচু হয়ে যাবে। এটাই ব্যাপার। এরপরে রয়েছে ইনসেলবার্স। ইনসেলবার্স বা ইনসেলবার্গ কাকে বলে, দেখো শুষ্ক অঞ্চলে কিংবা মরু অঞ্চলে মানে বায়ুর দ্বারা ক্ষয় করতে করতে অনেক সময় সমপ্রায় ভূমি তৈরি করে, সমপ্রায় ভূমি। ঠিক আছে, ওই সমপ্রায় ভূমির মধ্যেই বিক্ষিপ্তভাবে কঠিন শিলা ক্ষয় প্রতিরোধ করে দাঁড়িয়ে থাকে। এই ধরনের, দেখো এই ধরনের সরি, দেখো এই ধরনের কঠিন শিলার, দেখো প্রান্তভাগ, মানে ঢাল ঢাল খুব খাড়া হয়, দেখো ঢাল খুব খাড়া হয় এবং মসৃণ হয়। ঠিক আছে, আর উপরের ভাগটা কিন্তু একদম ডিমের মতো, ঠিক আছে, ডিমের মতো হয়, এবং প্রান্ত ঢাল কিন্তু খাড়া হয়। এই ধরনের ভূভাগকে বলা হয় কিন্তু এই ধরনের ভূভাগকে বলা হয় কিন্তু ইনসেলবার্স। ওকে, তো যা বললাম তোমরা এখানে তাই পেয়ে যাবে। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে অপসারণের ফলে গঠিত ভূমিরূপ। অপসারণ কথার মানে কি, দেখো বায়ু কি করে, বায়ু অপসারণ করে। অপসারণ মানে সেই ধুলোবালি যাই থাক না কেন, সেগুলো ক্ষয়ের ফলে হোক বা বায়ুর দ্বারা হোক, এক স্থান থেকে তখন অন্য স্থানে সরিয়ে দেয়। তো দেখো আমি বলে দিচ্ছি উৎপত্তি। দেখো অপসারণজনিত গর্তের উৎপত্তি, প্রবল বায়ু প্রবাহ ভূমির, দেখো মরুভূমির বালিকে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়িয়ে নিয়ে যায়, এবং এর ফলে কিন্তু কখনো কখনো বিশাল আকৃতি বালি অপসারিত হয়ে এক গর্ত বা খাত তৈরি করে, একে অপসারণজনিত গর্ত বলে। মিশরের কাতারা কিন্তু একটি অপসারণজনিত গর্ত। তবে তোমাদের অবক্ষয়ের মানে ক্ষয়ের ফলে কিন্তু প্রথম যেই ভূভাগগুলো বললাম, সেই ভূভাগগুলো খুবই গুরুত্বপূর্ণ। তবে এটিও কিন্তু মানে ক্ষয়ের একটি অংশ তোমরা বলতে পারো। ঠিক আছে, তো এই ধরনের গর্ত রয়েছে, আর এর ফলে কিন্তু মরুদ্যান তৈরি হয়। এই যে অপসারণ, দেখো বালি অন্য জায়গায় উড়িয়ে নিয়ে গেছে। ঠিক আছে, উড়িয়ে নিয়ে গেছে বা ক্ষয় করতে করতে নিচের ভৌম জলের স্তর, মরু অঞ্চলে যে ভৌম জলের স্তর রয়েছে, সেই ভৌম জলের স্তর উন্মুক্ত হয়ে যায়। ঠিক সেইভাবেই কিন্তু এখানে কিন্তু জনবসতি গড়ে ওঠে, গাছপালা জন্মায়, পার্শ্ববর্তী অঞ্চলে ঘরবাড়ি গড়ে ওঠে, হোটেল হোটেল, তারপরে রেস্টুরেন্ট,
ঠিক আছে, জনবসতি এই মরুদ্যানকে কেন্দ্র কেন্দ্র করে কিন্তু গড়ে ওঠে। সম্বর কিন্তু একটি মরু হ্রদ রয়েছে। এই সম্বর হ্রদকে কেন্দ্র করে কিন্তু এই ধরনের মানে মরুদ্যান গড়ে উঠেছে। এরপরে হচ্ছে ঘর্ষণের ফলে কিন্তু ভূমিরূপ। দেখো আমরা জানি মরু অঞ্চলে প্রবল বেগে বায়ু যখন প্রবাহিত হয়, সেই প্রবাহের যেসব শিলাখণ্ড থাকে সেগুলি কিন্তু পরস্পরের সঙ্গে ঠোকাঠুকিতে, একটা শিলার সঙ্গে আরেকটা শিলার ঠোকাঠুকিতে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণে পরিণত হয়। ঠিক আছে, এগুলো প্রাকৃতিক শিলাচূর্ণ ও বালিকে একত্রে দেখো মিলেট সিড স্যান্ড বলা হয়। মিলেট সিড স্যান্ড বলা হয়। আর মানে মিলেটের যে দানাগুলো রয়েছে, মিলেট এক ধরনের শস্য, সেই মিলেটের মতো দানার মতো, ঠিক আছে, শস্যের মতো এক ধরনের মানে বালি তৈরি করে। এখানে ঘর্ষণের মাধ্যমে মরু অঞ্চলে বালির পরিমাণ বৃদ্ধি পায়। বায়ুর ক্ষয়কার্যের ফলে দেখো শেষ পর্যায়ে কিন্তু এই বালুকণায় পরিণত করে। এটা কিন্তু ক্ষয়ের ফলেই কিন্তু হয়, এটি কিন্তু ঘর্ষণ ক্ষয় হয়। ঠিক আছে, তো এটি কিন্তু অবশ্যই তোমরা এইভাবে চিত্র তোমরা অঙ্কন করে দেবে। ওকে, চিত্র কিন্তু ১ থেকে ২ বার প্র্যাকটিস করলেই তোমরা কিন্তু এই ধরনের চিত্র করতে পারবে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, ট্রিপল স্টার রয়েছে। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ৩টি ভূমিরূপ চিত্র সহ উদাহরণ সহ ব্যাখ্যা করো। দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে, দেখো তোমরা সঞ্চয় কার্য তোমরা একবারে দেখে যাবে। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ জাস্ট একবার দেখে যাবে। তবে এবারের ক্ষেত্রে কিন্তু হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ খুবই ইম্পর্টেন্ট। তো দেখো প্রথমে রয়েছে সার্ক বা করি। দেখো হিমবাহের ক্ষয় আমরা জানি নদীও ক্ষয় করে, বায়ুও ক্ষয় করে, সমুদ্রের তরঙ্গ বা ঢেউ ক্ষয় করে। তো ঠিক সেই হিসেবে যেকোনো যার ক্ষয়, যে নদী বলো, হিমবাহ বলো, বায়ু প্রবাহ বলো, সমুদ্রের তরঙ্গ বলো, যে ক্ষয় করে সে সঞ্চয় করতে পারে। তো দেখো হিমবাহ যেমন ক্ষয় করে, হিমবাহ কিন্তু সঞ্চয় করে। তো আমার আজকের এই সাজেশনের মূল বিষয়বস্তু হলো হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো কি কি। হিমবাহ ক্ষয় করে, দেখো হিমবাহ মাথায় রাখবে যে ক্ষয় করে, সেই ক্ষয় রয়েছে বিশেষ করে অবঘর্ষ ক্ষয়। দেখো অবঘর্ষ ক্ষয় কিংবা ঘর্ষণ ক্ষয় দুভাবেই কিন্তু হিমবাহ ক্ষয় করতে পারে। তবে মেইনলি কিন্তু অবঘর্ষের ফলে হিমবাহ যে ক্ষয় করে, সেই ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপের মধ্যে রয়েছে সার্ক বা করি। দেখো পার্বত্য হিমবাহ ও তার সাথে বাহিত শিলাখণ্ড দেখো ঘর্ষণে হিমবাহ উপত্যকায় আহ, একদিকে ক্ষয় পেয়ে খুব খাড়া হয়। দেখো একদিকে ক্ষয় পেয়ে, এই যে এই সাইডে চিত্র দেখো, একদিকে ক্ষয় পেয়ে কি হয়েছে, খুব খাড়া হয়েছে এবং মধ্যবর্তী অঞ্চল গভীর হয়েছে। দেখো মধ্যবর্তী অঞ্চল রে গর্তের মতো সৃষ্টি করেছে। এই ধরনের গর্ত কিন্তু অনেকটা অনেকটা কিন্তু হাতলওয়ালা ডেক চেয়ারের মতো দেখতে হয়। দেখো হাতলওয়ালা, এই যে হাতলওয়ালা ডেক চেয়ারের মতো কিন্তু দেখতে হয়। তোমরা যারা জানো যে ডেক চেয়ার গুলো রয়েছে, হাতলওয়ালা ডেক চেয়ারের মতো কিন্তু এই ধরনের ভূভাগ কিন্তু দেখতে হয়। ঠিক আছে, দেখো এই যে হাতলওয়ালা ডেক চেয়ারের মতো দেখতে হয় আর নিচটা অনেকটা নিচু। ওকে, এই ধরনের ভূভাগকে কিন্তু এক এক দেশের সার্ক, এক এক দেশে করি বলা হয়। তো আমরা দেখে নিচ্ছি কোথায়, স্কটল্যান্ডে, দেখো স্কটল্যান্ডে করি বলা হয়, ফ্রান্সে সার্ক বলা হয়, ওয়েলসে কুম বলা হয়, জার্মানিতে কার বলা হয়। ওকে, তো এটি আমাদের অবশ্যই আমাদের দেখতে হবে। এরপরে তোমাদের রয়েছে একটি কড়ির ৩টি অংশ। দেখো একটি কড়ি, তোমরা এই চিত্রটি ফলো করলে তোমরা বুঝতে পারবে। তোমাদের মুখস্থ করার দরকার নেই, ভূগোল মুখস্থ করার বিষয় নাই। তোমরা চিত্র ফলো করো। দেখো এই চিত্র এখানে তৈরি হচ্ছে কিন্তু সার্ক বা কড়ি। ঠিক আছে, দেখো সার্ক বা কড়ি। আর পাশে রয়েছে দেখো, পাশে রয়েছে অ্যারিটি বা হ্রদ। দেখো দুটি সার্ক বা কড়ি, একটি সার্ক বা কড়ি, একটি সার্ক বা কড়ি। এর মাঝখানে যে দেখো সরু সংকীর্ণ হাতলালা হাতলালার যে চেয়ারের যে হাতল থাকে সেরকম ভূভাগ তৈরি করেছে, একে এরিটি বা অ্যারোদ বলা হয়। ওকে, এরিটি বা অ্যারোদ বলা হয়। আর দেখো একটি সার্ক রয়েছে, একটি সার্ক রয়েছে এই পাশে আরো, মানে পেছন ছাড়তে, এই যে এর পেছন ছাড়তে আরো সার্ক বা কড়ি রয়েছে। তো ২ থেকে ৩টি সার্ক বা কড়ির মধ্যবর্তী উঁচু যে অংশটি রয়েছে পিরামিডের মতো, ঠিক আছে, একদম উঁচু পাহাড়ের চূড়ার মতো যে অংশটি রয়েছে তাকে কিন্তু পিরামিড চূড়া বলা হয়। অর্থাৎ বলবে ২ থেকে ৩টি সার্ক বা কড়ির, ঠিক আছে, মধ্যবর্তী সংকীর্ণ যে উঁচু চূড়াটি অবস্থান করে তাকে পিরামিড চূড়া বলা হয়। ঠিক আছে, এরকম আল্পস পর্বত রয়েছে, আমাদের আল্পস পর্বতের ম্যাটাহর্ন রয়েছে, তারপর আমাদের ভারতবর্ষে হিমালয়ের শিবলিঙ্গ রয়েছে। ঠিক আছে, এগুলো রয়েছে, এরকম রয়েছে। এরিটি বা অ্যারোট যা বললাম তাই, পিরামিড চূড়া, হিমদ্রোণী বা হিমদ্রোণী কাকে বলে। দেখো আমরা জানি যখন উচ্চ পার্বত্য অঞ্চল থেকে হিমবাহ পর্বতের ঢাল বেয়ে নিচ দিকে নেমে আসে, পাহাড়ের দুটি পাহাড়ের মধ্যবর্তী অঞ্চল দিয়ে যখন নেমে আসে, ঠিক আছে, তখনও অবঘর্ষের ফলে তলদেশ কিন্তু প্রচন্ড ক্ষয় করে।
প্রচন্ড অবঘর্ষণের ফলে প্রচন্ড ক্ষয় করে। 500 ভাগের তুলনায় হিমবাহের তলদেশ মানে উপত্যকার তলদেশ কিন্তু বেশি ক্ষয় করে ইউ আকৃতির মতো উপত্যকা তৈরি করে। তাকে হিমখাত বা হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা বলা হয়। ঠিক আছে? তো এরকম রয়েছে দেখো এই যে দেখতেই পাচ্ছ এটি কিন্তু ইউ আকৃতির মতো কিন্তু দেখো এগুলো সাদা সাদা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমার মাথার উপরে দেখো এগুলো কিন্তু রয়েছে ইউ আকৃতির হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা। এর তলদেশে কিন্তু রয়েছে দেখো সোপান বা সিঁড়ির মতো এক ধরনের ভূভাগ তৈরি করে। ক্ষয় করতে করতে সিঁড়ি বা সোপানের মতো এক ধরনের ভূভাগ কিন্তু তৈরি করে। এরপরে রয়েছে ঝুলন্ত উপত্যকা। দেখো ঝুলন্ত উপত্যকা কি বলতো, অনেক সময় প্রধান হিমবাহ রয়েছে। ধরো এই যে একটি প্রধান হিমবাহ, আমি বলে দিচ্ছি এই লাল কালি আমার মাথার উপরে দেখো, এটি কিন্তু প্রধান হিমবাহ। এই প্রধান হিমবাহের উপরে পার্শ্ববর্তী অঞ্চল থেকে ছোট ছোট হিমবাহ প্রধান হিমবাহের উপরে ঝুলছে। দূর থেকে তুমি যদি দূর থেকে দেখো তবে মনে করবে যে প্রধান হিমবাহের উপরে 500 থেকে 500 পাশাপাশি ছোট ছোট প্রধান হিমবাহগুলো দূর থেকে মনে হয় কি ঝুলছে। একে ঝুলন্ত উপত্যকা বলা হয়। মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য সুখবর, কম সময়ে বেশি নম্বরের প্রস্তুতি। ভূগোল বিষয়ে সম্পূর্ণ ফাইনাল সাজেশন আনসার পিডিএফ এখনই পাবেন। অধ্যায় ভিত্তিক গুরুত্ব প্রশ্ন উত্তর 1, 2, 3 ও 5 নং সাজেশন এবং বাছাই করা ম্যাপ পয়েন্টিং সবকিছু একসঙ্গে। সহজ ভাষায় তৈরি এই নোটস তোমার পরীক্ষাকে করবে আরো শক্তিশালী। মূল্য মাত্র 105 টাকা। পিডিএফ সংগ্রহ করতে এখনই যোগাযোগ করো। শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব সেরে নাও। টার্গেট একাডেমির ফোন নাম্বার দেওয়া হলো। তো দেখো এখানে আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নেবে। রসে মোতানে বা রসে মাতানে, আমি বলবো তোমরা শুনবে, মুখস্থ করার একদম দরকার নেই। দেখো রসে মোতানে বা রসে মাতানে কাকে বলে? দেখো উচ্চ পার্বত্য অঞ্চল থেকে যখন যখন হিমবাহ প্রবাহিত হয়, ওই হিমবাহ প্রবাহিত হচ্ছে, প্রবাহকালে অনেক সময় কি হয় বলতো, উপত্যকার মধ্যে অনেক সময় খুব কঠিন শিলাখণ্ড থাকে। তখন সেই কঠিন শিলাখণ্ডকে কিন্তু আর ক্ষয় করতে পারে না। উৎপাটন প্রক্রিয়া হোক আর যাই হোক, বা অবঘর্ষ হোক কিংবা উৎপাটন প্রক্রিয়া হোক, যাই হোক না কেন, সেই কোনোটাই কিন্তু কাজ হয় না। অর্থাৎ আমি বলতে চাইছি, যখন উচ্চ পার্বত্য অঞ্চল থেকে হিমবাহ প্রবাহিত হয়, হিমবাহের প্রবাহকালে উপত্যকার মাঝে যখন কোনো কঠিন শিলা থাকে, সেই কঠিন শিলা কিন্তু ক্ষয় করতে পারে না। সেই কঠিন শিলা কিন্তু ঢিবির মতো, উঁচু ঢিবির মতন এক ধরনের ভূভাগ তৈরি করে, যাকে কিন্তু রসে মোতানে বা রসে মাতানে বলা হয়। ওকে, তো বুঝতেই পারছো। আর আমি বলে দিই চিত্রে কিন্তু একটু ভুল আছে। হিমবাহ কিন্তু প্রবাহিত হচ্ছে এই সাইড থেকে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? এই সাইড থেকে কিন্তু প্রবাহিত হচ্ছে। তো এই সাইড থেকে প্রবাহিত হওয়ার ফলে কিন্তু দেখো এই সাইডে কিন্তু মানে মসৃণ, এই সাইডে কিন্তু মসৃণ দেখো তলদেশে এই যে শিলাখণ্ড রয়েছে, ঘর্ষণের ফলে অবঘর্ষণের ফলে মসৃণ এক ধরনের ভূভাগ তৈরি করেছে, এবং বিপরীত দিক উৎপাটন প্রক্রিয়ায় অমসৃণ ভূভাগ তৈরি করেছে। ঠিক আছে, এই ধরনের ভূভাগকে কিন্তু রসে মতানে বলা হয়। আমি এখানে আমার মাথার উপরে একটু চিত্র এঁকে দিচ্ছি, দেখো একদম একটা চিত্র এঁকে দিচ্ছি, তোমরা একটু ফলো করো। দেখো এই দিক থেকে হিমবাহ প্রবাহিত হচ্ছে, প্রবাহ বা কালে এই অবঘর্ষের ফলে দেখো তলদেশ কিন্তু অমসৃণ। এটি কিন্তু কঠিন শিলা ক্ষয় করতে পারে না, কঠিন শিলা, ঠিক আছে, কঠিন শিলাকে ক্ষয় করতে পারছে না। তখন এখানে কিন্তু মসৃণ কিন্তু এই শিলার খণ্ডের এই সাইডটি কিন্তু মসৃণ থাকে প্রতিবাদ ঢালে। আর অনুবাদ ঢালে উৎপাটন প্রক্রিয়া দেখো অমসৃণ ভূভাগ তৈরি করবে, কারণ এখানে কিন্তু মানে অবকর্ষের ফলে কিন্তু ক্ষয় করতে পারে না। এখানে কিন্তু অনেক সময় মানে ভাঙা ভাঙা অংশ থাকে, এর মধ্যে জল ঢুকে কিংবা উৎপাটন প্রক্রিয়ায়, ঠিক আছে, এই অংশটি অমসৃণ ভূভাগে পরিণত করে দেয়। ঠিক আছে, এরপরে রয়েছে পুচ্ছ পুচ্ছ টিলা বা পুচ্ছ কি দেখো অনেকটা একই রকম। ঠিক আছে, দেখো আমি বলে দিচ্ছি, দেখো আমি মাথায় রাখবে, এই যে এখান থেকে দেখো যখন হিমবাহ প্রবাহিত হয়, দেখো যখন হিমবাহ প্রবাহিত হচ্ছে, হিমবাহের প্রবাহ কালে অনেক সময় আমি বললাম কঠিন শিলা থাকে, একটু আগে বললাম রসে মতানের ক্ষেত্রে কঠিন শিলা থাকে, সেই কঠিন শিলা ক্ষয় করতে পারে না। এই কঠিন শিলার মানে অনুবাদ ঢালে, এটা অনুবাদ ঢাল বলা হয়। এই অনুবাদ ঢালে দেখো নরম শিলা থাকে, নরম শিলা, এই যে কোমল শিলা লিখে দিয়েছি, এই কোমল শিলা কিন্তু ক্ষয় করতে পারে না। তার কারণ এই প্রতিবাদ ঢালে যখন হিমবাহ প্রবাহিত হয়, এর আঘাতে কি হয়,
কঠিন শিলা তো ক্ষয় করতে পারে না, তার অপোজিট সাইডে যখন নরম শিলা থাকে সেই নরম শিলা কিন্তু এই হিমবাহের আঘাত থেকে, হিমবাহের অবকর্ষের ক্ষয়ের হাত থেকে কিন্তু কোমল শিলা রক্ষা করে, কোমল শিলাকে রক্ষা করে। তখন এই কোমল শিলা অনেকটা লেজের মতো অনেক দূর পর্যন্ত কি করে অবস্থান করে, কারণ ক্ষয় করতে পারে না। তখন এই ধরনের এই ধরনের ক্ষয়কে মানে এই ধরনের ভূভাগকে বলা হয় কি বলতো, টিলা। টিলা, এই ধরনের ভূভাগকে বলা হয় টিলা, আর এটাকে বলা হয় পুচ্ছ। ঠিক আছে? তো এরকম ভূভাগ রয়েছে। এরপরে রয়েছে ফিয়র্ড। ফিয়র্ড কি বলতো, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে, বিশেষ করে নাতিশীতোষ্ণ অঞ্চল, বিশেষ করে মেরু অঞ্চলে দেখো হিমবাহ, দেখো নাতিশীতোষ্ণ অঞ্চল কিংবা মেরু অঞ্চলে ওইসব জায়গাতেও একদম উপকূলে, একদম উপকূলে কিন্তু হিমবাহ থাকে, একদম উপকূলে। বলতে পারো 0 ডিগ্রি, মানে 0 মিটার, সরি 0 মিটার উচ্চতায়, মানে সমুদ্রের লেভেলেই প্রায় হিমবাহ থাকে। ওই হিমবাহ যখন প্রবাহিত হয় সমুদ্রে, সমুদ্রে প্রবাহকালে কি হয় বলতো, অবঘর্ষের ফলে, অবঘর্ষের ফলে উপত্যকা ক্ষয় করে 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 ইউ আকৃতির উপত্যকা তৈরি করে। একে কিন্তু ফিয়র্ড উপকূল বলে। নরওয়েকে কিন্তু ফিয়র্ডের দেশ বলা হয়। ঠিক আছে, দেখে নাও, এই যে দেখে নাও, এটা কিন্তু অনেক সময় এরকম ছিল। ঠিক আছে, এটা কিন্তু ক্ষয় করেনি এক সময়, এক সময় কিন্তু ক্ষয় করেনি, কিন্তু কি করেছে বলতো, এই সাইড থেকে, এই সাইড থেকে হিমবাহ প্রবাহিত হয়েছে, এই সাইড থেকে হিমবাহ প্রবাহিত হয়েছে, প্রবাহ কালে কি করেছে বলতো, অবকর্ষের ফলে ইউ আকৃতির উপত্যকার মতো এক ধরনের ভূভাগ তৈরি করেছে। দেখতেই পাচ্ছ ইউ আকৃতির, এই ইউ আকৃতির ভূভাগটা তোমরা দেখে নাও, একদম সচক্ষে দেখে নাও। ঠিক আছে, এই ইউ আকৃতির ভূভাগ তৈরি করে কিন্তু এই হিমবাহের কিন্তু ক্ষয়ের ফলে। তো এইগুলো কিন্তু তোমাদের একদমই এখান থেকে কিন্তু 2টি কোশ্চেন দিয়েছি, তবে আরেকটি কোশ্চেন আমি বলবো, তবে বলার আগে তোমাদের বলে দিচ্ছি যারা এই পিডিএফ নেবে মাধ্যমিকের, দেখো 7890404016 এই নাম্বারে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে, আর 9062386679 এই নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে। চ্যাপ্টার ওয়াইজ, সব থেকে বড় কথা আমার পিডিএফ এর, আমার অন্যান্য পিডিএফ এর তুলনায় আমার পিডিএফ এর বৈশিষ্ট্য হলো প্রত্যেকটি চ্যাপ্টার বা অধ্যায় থেকে বাছাই করা তোমাদের শর্ট কোশ্চেন। তোমরা কি বলছো, তোমাদের এমসিকিউ থাকবে, তোমাদের এসিকিউ থাকবে, তোমাদের যে ট্রু ফলস থাকবে, ট্রু ফলস থাকবে, তোমাদের ক স্তম্ভের সঙ্গে যে খ স্তম্ভ মেলাতে হবে তা থাকবে। ঠিক আছে, টোটাল তোমরা শর্ট কোশ্চেন, যাবতীয় শর্ট কোশ্চেন তোমরা পাচ্ছ, সেই সঙ্গে তোমরা 2 নম্বরের, 3 নম্বরের এবং এবং তোমরা 5 নম্বরের এই প্রশ্নের উত্তরগুলো, সাজেশন উত্তরগুলো তোমরা একটা পিডিএফ, টোটাল টোটাল একটা পিডিএফ এর মধ্যে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। এই আমার হোয়াটসঅ্যাপের এই নাম্বার থেকে তোমাদের পাঠাবো, তবে যারা নেবে এই নাম্বারে যোগাযোগ করবে। পেমেন্টের নাম্বার কিন্তু এটা। তো 105 টাকা কিন্তু তোমাদের ধার্য করা হয়েছে মাধ্যমিকের ভূগোলের টোটাল সাজেশন। কোনো বই, কোনো নোটস কিন্তু ফলো করার দরকার নেই, একদম তোমরা কিন্তু তোমাদের মোবাইলে পাঠিয়ে দেবো, তোমরা ওখান থেকে কিন্তু ডাউনলোড করে নেবে। ঠিক আছে, আমি পাঠাবো, তোমাদের মোবাইলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, তো তোমরা ডাউনলোড করে নিতে পারবে, মোবাইলে ডাউনলোড করে নিতে পারবে প্রথমত। আর সেকেন্ডত তোমাদের মেইন হলো তোমাদের কিন্তু জেরক্স করে নিতে পারবে। ঠিক আছে, জেরক্স করে নিতে পারে, কোনো প্রবলেম নেই। আর অসুবিধা হলে তো আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি হোয়াটসঅ্যাপ তো অবশ্যই উত্তর দেবো। প্রত্যেকটি যে সমস্ত স্টুডেন্ট তোমরা রয়েছো যারা হোয়াটসঅ্যাপে আমাকে কমেন্ট করে, ঠিক আছে, অবশ্যই আমি প্রত্যেকটি শিক্ষার্থীদের আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করি, হোক না 10 মিনিট পরে, হোক না 1 ঘন্টা পরে। তবে তোমাদের বলে দেব, তোমরা কিন্তু কমেন্ট করবে, এই ভিডিও শেষে তোমাদের কমেন্ট করবে। আর তোমাদের আরেকটি প্রশ্নের কথা আমি বলেছিলাম, দেখো গতবার কিন্তু দিয়েছিল নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তো নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ দেবে না। তো তোমরা যদি কেউ পড়তে চাও নদীর মানে গতবার দিয়েছে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, ডিপোজিশন। তো এই ডিপোজিশন বা সঞ্চয় বা অবক্ষেপণ, সঞ্চয় বা অবক্ষেপণ এখান থেকে কিন্তু তোমাদের গতবার কোশ্চেন দিয়েছে 2006 সালে। তো এবার রয়েছে এক্সট্রা আরেকটি কোশ্চেন দিয়েছে, নদীর ক্ষয়কার্যের ফলে কোন কোন ধরনের ভূভাগ গঠিত হয়, চিত্র সহ ব্যাখ্যা করো, যে কোনো 3টি। তবে প্রথম এই 2টি কোশ্চেন তোমরা একদম মুখস্থ করে নেবে জলের মতো, এবং সেই সঙ্গে তোমাদের কিন্তু চিত্র সহ তোমাদের কিন্তু এই 5 নাম্বারের ভালো নাম্বার, ফুল নাম্বার পেতে গেলে আমি যে চিত্রগুলো বললাম 5 এ 5 পেতে গেলে কিন্তু এই চিত্র তোমাদের করতে হবে। আরেকটি কথা হলো, তোমাদের দেখো ম্যাপ পয়েন্টিং, যারা পিডিএফ নিয়েছেন এ যাবৎ, আর তোমরা যারা এখনো নাওনি, তোমরা পিডিএফ নিতে গেলে কিন্তু তোমরা সেই সঙ্গে তোমরা পাবে ম্যাপ পয়েন্টিং। সব থেকে বড় কথা হলো ম্যাপ পয়েন্টিং। ঠিক আছে, এই ম্যাপ পয়েন্টিং এ থাকছে তোমাদের টোটাল 10 নাম্বারে, 10 এ 10 পাবে তোমরা আমার ম্যাপ পয়েন্টিং এ। ম্যাপ চিহ্নিতকরণ মানে মানচিত্র চিহ্নিতকরণ, প্রত্যেকটি জায়গায় ভারতবর্ষের মানচিত্র চিহ্নিতকরণ করে দিয়েছি, 4টি বা 5টি।
সম্ভবত 4টি ভারতের মানচিত্রে টোটাল করিয়ে দিয়েছি। কোনো মানে ঝাপসা নেই, একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে তোমাদের কিন্তু করিয়ে দেওয়া হয়েছে ম্যাপ পয়েন্টিং। যারা নেবে পিডিএফ তারাই পাবে। তো অবশ্যই এর পরবর্তী চ্যাপ্টারের 5 নাম্বারের কোনগুলো গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এবং কোন উত্তরগুলো কিভাবে লিখবে, লিখলে কত নাম্বার ফুললি নাম্বার পেতে পারো, সেই বিষয়ে কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব সেকেন্ড অধ্যায়। ধন্যবাদ, ভালো থেকো। সামনের পরীক্ষা বেশি দিন নেই, তোমরা প্রিপারেশন নিতে থাকো। থ্যাংক ইউ।